আমাদের রিক্সা এই জায়গায় আসছিল, আমরা রিক্সার ভিতরে এমনি বসা আমরা দেখছি আর খালি কষ্ট পাইছি। আহারে, ছাত্র জনতা মিছিল নিয়ে আইতাছে, প্রেস ক্লাবে মিছিল নিয়ে আইতাছে, ছাত্র জনতার আমি একটা সেলুট জানাইলাম। যখন রিক্সাটা আসে তখন আমি নিজেকে থামাতে পারি, তখন আমার ব্যাপারটা ছিল আমার একটা স্লোগান দিতেই হবে। স্লোগানটা ছিল হচ্ছে লাখো শহীদের রক্তে কিনা দেশটা কারোর বাপের না। এখানে হচ্ছে ছাত্রলীগের লোকজন সিরিয়াল ধরে সবাই হচ্ছে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যারা এই দিক থেকে যাব ওরা হচ্ছে কনস্ট্যান্টলি লাঠি নিয়ে সবাইকে মারতে থাকে। আবু সাইদ ভাই এই 16 জুলাই মনে করেন করলো, জীবন দিল, প্রথম শহীদ আবু সাইদ ভাই। পরে তো ভাই আমাদের মাথা নষ্ট হয়ে গেছে গা। এটা তো অন্যায়। বিগত 17 বছর এই স্বৈরাচার যেমনি খুশি এমনি দেশ চালাইছে, এটা তো অন্যায় হয়ে গেছে গা। এই শান্তিপূর্ণ আপনার মিছিল করছে ছাত্র জনতা, পরে আমরা দেখি না ছাত্র জনতার পাশে আমাদের দাঁড়াইতে হবে। পুরো রোডঘাট মনে করেন বন্ধ করে দিছে। পরে আমরা কি করছি, ছাত্র জনতাকে মনে করেন এক জায়গাতে আমরা পৌঁছাই দিছি। আমরা ভাড়া নেই নি, আমি ভাড়া নেই নি, ছাত্রদের পাশে আসছিলাম। এই টাইমে আমাদের রিক্সা শ্রমিকের মাধ্যমে, এই দেশের শ্রমিকের মাধ্যমে আমি একটা সম্মান জানাইলাম। ছাত্র জনতা মিছিল নিয়ে আইতাছে, প্রেস ক্লাবে মিছিল নিয়ে আইতাছে, ছাত্র জনতার আমি একটা সেলুট জানাইলাম। মানে এই সেলুটে বুঝেছি কি, আমরা আপনাদের পাশে আছি। প্রথম হামলাটাই কিন্তু ঢাকা ভার্সিটির ভিতরে এই জায়গাটাই হয়েছে। ছাত্রলীগ ওই জায়গাতে ছাত্রলীগ হকি স্টেক ইস্টাম মুস্টাম লিয়া ছাত্রলীগ ছাত্র জনতার উপরে হামলা করছে। এখানে বাসা ছিল, এই যে এরকম বাসা ছিল দোতলা বাস, তারা দোতলা বাসের ওখানে গিয়ে আশ্রয় নিছে। এই দোতলা বাসের পিছে গিয়ে তারা মনে করেন ইচ্ছা মতন মাদের উপরে বইনেদের উপরে নির্বিচারে হামলা চালাইছে। হলপাড়া থেকে যখন আমরা দৌড়ে আসা শুরু করি, ওই রাস্তাটা দিয়ে আমরা সবাই মেয়েরা আসি। আসার পরে হচ্ছে আমরা এই জায়গাটাতে মানে এসে সবাই বসতে থাকি। তো এইখানে আসার পরে আমরা যখন এখানে বসি, ছাত্রলীগের লোকজন হচ্ছে ধাওয়া করে। তো আমরা মেয়েরা যারা ছিলাম আমরা হচ্ছে দৌড়ে বাসগুলোর পিছনে গিয়ে দাঁড়াই। তো দাঁড়ানোর পরে যে চাপা জায়গা, তখন হচ্ছে ছাত্রলীগের লোকজন আমাদেরকে 3 দিক থেকে এইভাবে ঘিরে ধরে। বাইরে এই সাইডে এবং ওই সাইডে যারা ছিল তাদেরকে হচ্ছে লাঠি নিয়ে মারতে থাকে, এবং ভিতরে বাসের জানলা এবং ফাঁকা দিয়ে ওরা হচ্ছে মেয়েদেরকে লক্ষ্য করে ইট পাটকেল মারতে থাকে। তো ওইখানে দাঁড়ানো অবস্থাতেই হচ্ছে একটা ইট এসে আমার মুখের উপর পড়ে। তো মুখের উপর পড়লে আমার চোখের নিচটাতে ক্ষত হয়ে যায়। আমরা সবাই হচ্ছে যখন রক্তক্ষরণ হতে থাকে, আমার আশেপাশে যেসব মেয়েরা ছিল ওরা হচ্ছে যখন ওই রক্ত দেখে হচ্ছে ওরা প্যানিক করা শুরু করে সবাই, এবং সবাই বলতে থাকে আপু আপনার মুখ থেকে রক্ত পড়ছে, তাড়াতাড়ি আপনার মুখ ধরেন। বাট এত অল্প জায়গায় আমরা এতগুলো মানুষ, আমি হাত বের করে নিজের মুখ ঢাকবো ওই জায়গাটুকু ছিল না। তো পরে আমরা সবাই মিলে ওখান থেকে ডিসিশন নিয়ে বের হতে হবে এখান থেকে। এখানে দাঁড়াই থাকলে ওরা কনস্ট্যান্টলি আমাদেরকে মারতে থাকবে। তো আমরা সবাই হচ্ছে গিয়ে এই জায়গাটা দিয়ে দৌড়ে আসার চেষ্টা করতে থাকি। যখন দৌড়ে আসতে যাই, এখানে হচ্ছে ছাত্রলীগের লোকজন সিরিয়াল ধরে সবাই হচ্ছে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যারা এই দিক থেকে যাব ওরা হচ্ছে কনস্ট্যান্টলি লাঠি নিয়ে সবাইকে মারতে থাকে। মেয়েদেরকে বিশেষ করে ওরা হচ্ছে পার উপর মারতে থাকে, এবং ওরা জিজ্ঞেস করতে থাকে যে তোরা আর কোনোদিন আন্দোলনে আসবি, আর কোনোদিন আন্দোলনে আসার সাহস করবি। তো কোনো রকমে হচ্ছে এই জায়গাটা দিয়ে ওদের মাঝখানে সবাই আমরা দৌড়ে যেতে থাকি। দৌড়ে আমি কোনো রকমে হচ্ছে গিয়ে জহুরুল হক হলের সামনে গিয়ে দাঁড়াই। ওইখানে দাঁড়ানোর পরে হচ্ছে আন্দোলনের কিছু ভাইয়েরা ছিল ওইখানে, তারা আমাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে হচ্ছে রিক্সায় তুলে ঢাকা মেডিকেলে নিয়ে যায় চিকিৎসার জন্য। আমার হচ্ছে চোখের এই জায়গাটা থেকে এই পর্যন্ত হচ্ছে কাটা, যেখানে হচ্ছে 6টা সেলাই লেগেছিল ওই সময়তে। এখন শারীরিকভাবে আমি সুস্থ, কিন্তু ওই মানসিক ট্রমাটা তো আসলে কোনোদিনই কাটায় ওঠা সম্ভব না। ইনিশিয়ালি আমি যুক্ত ছিলাম না এটার সাথে, বা কোনো আন্দোলনে যোগ ছিলাম না, কিন্তু 16 জুলাই এই তারিখে যখন হচ্ছে গিয়ে 2 বছর আগে আবু সাইদের বুকে যখন একজন পুলিশ রাস্তার ওপার থেকে হচ্ছে গিয়ে গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে, ওই দৃশ্যটা আসলে খুবই অবাক কাণ্ড ছিল। জিনিসটা আমাকে খুব রাগান্বিত করে যে একটা ছাত্রের উপরে গুলি, মানে বুকে কেন গুলি করা হবে।
আমি যখন উত্তরাতে ছিলাম তখন হচ্ছে গিয়ে দেখতাম যে ইন্টারনেট অফের পরে হুট করে দেখতাম যে হেলিকপ্টার উপরে উঠছে, উপর থেকে কিছুক্ষণ পর পর কোনো না কোনো কারোর উপরে গুলি ছোড়া হচ্ছে। আমি আমার কলেজে হচ্ছে গিয়ে মানববন্ধন যেটা হয়েছিল 2রা আগস্ট, সেখানে 6-7-এর বাচ্চারা পর্যন্ত ছিল, টিচাররা ছিল, শিক্ষকরা ছিল। মোটিভেট করেছিল 2রা আগস্টে অনেস্টলি স্পিকিং, যে বৃষ্টিটা যখন হচ্ছিল, যখন রিক্সাটা আসে তখন আমি নিজেকে থামাতে পারি, তখন আমার ব্যাপারটা ছিল আমার একটা স্লোগান দিতেই হবে। মোটিভেশন নিয়ে রিক্সায় দাঁড়াই, তখনই হচ্ছে আমি স্লোগান দেই। স্লোগানটা ছিল হচ্ছে লাখো শহীদের রক্তে কিনা দেশটা কারোর বাপের না। ইটস এ ভেরি নাইস পিকচার, অনেক কিছু রিপ্রেজেন্ট করে এই পিকচারটা, মেয়েদের কন্ট্রিবিউশন, মেয়েদের পার্টিসিপেশনটাকে রিপ্রেজেন্ট করে। এই পিকচারে অনেক কিছুই আসলে পোর্ট্রেট হয়। আমরা যখন আন্দোলন করে আমাদের আন্দোলনের কিছু টার্গেট ছিল, যেমন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা। এখন আন্দোলন করলেই যে সম্পূর্ণ সফল হবে তা না। এই আন্দোলনের যেমন অনেকগুলো পজিটিভ আউটকাম আছে, তেমন অনেকগুলো নেগেটিভ আউটকামও ছিল। যারা প্রতিবাদ করতে পারতো না, যারা কোনো সরকারের নিয়ে কথা বলতে পারতো না, এখন তারা মুখের স্বাধীনতা পাইছে। এই জিনিসটাই হয়েছে, এখন যে যেমনি পারতেছে এমনি কথা বলতেছে। কিছু বললেই যে অ্যারেস্ট করে ফেলতো, কিছু বললে জেলে পাঠিয়ে দিত, এটা এখন হয়তো এত বেশি নাই। বাট আই উড সে যে আমরা শুধু এই বাক স্বাধীনতা কিন্তু চাইনি, বাক স্বাধীনতার পাশাপাশি আমরা আরো অনেক সংস্কার চেয়েছি। ওই সংস্কারের কোনো আশা, মানে আমি আশা এখন মূলত ছেড়ে দিয়েছি। আমি এখন ওইরকম আশা প্রত্যাশা রাখতে পারি না দেশকে নিয়ে। আরেকটা বিষয় যেটা ছিল যে আন্দোলন শেষ হওয়ার সাথে সাথে মানে 71 এবং 24 এই দুটোকে মুখোমুখি দাঁড় করায় দেওয়া, এই দুটো তো আসলে মুখোমুখি দাঁড় করানোর মতো কোনো বিষয় ছিল না। এটা একটা আরেকটা জাস্ট ধারাবাহিকতা। আমাদের 71 যেমন আমাদের অস্তিত্ব, তেমন 24 আমাদের জাস্ট ওই ধারাবাহিকতা বা সামনে এগিয়ে চলার যে অনুপ্রেরণা। বিগত আমলে যা যা হয়েছে এখনই তা চলতেছে। যারাই মনে করেন এই চাঁদাবাজের সাথে অংশ আছিল, তারা তো আর রদবদল হয়নি, তারা দলের নাম বিক্রি করে খাইতেছে। আমাদের এই যে রিক্সাওয়ালা ভাইরা, এই আন্দোলনে যারা রিক্সাওয়ালা ভাইরা আছিল, তারা তুমুল ভূমিকাই করছে। তারা অ্যাম্বুলেন্স হয়ে কাজ করছে, তারা ভাড়া নেয় নেই। আজকে আমাদের এই রিক্সাওয়ালাদের উপরে মনে করেন অত্যাচার চলতেছে। রিক্সাওয়ালাদেরকে বন্ধ করে দিব। কেন রিক্সাওয়ালাদেরকে বন্ধ করবেন? এই আন্দোলনে থাকা সবগুলো মেয়ে যারাই কথা বলেছে সবাই অনলাইন হ্যারাসমেন্টের শিকার হয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে আমি এখনো নিজেও অনলাইন হ্যারাসমেন্টের শিকার হই। 2 বছর পার হয়ে এসেও সবাই হয়তো এই জিনিসগুলো ডিল করতে পারে না, যাই কারণে আস্তে আস্তে অনেকেই সরে গিয়েছে। যারা আছে তারা এখনো পর্যন্ত এই অনলাইন হ্যারাসমেন্ট ডিল করছে। একটা মেয়ে হিসেবে তো আমার প্রতিদিন মনে হয় আমি তো কোনো জায়গায় সেফ না। আমি কোনোভাবে যা কিছুই পরিধান করি, যেভাবেই চলি না কেন, কোনোভাবেই আমি সেফ ফিল করি না। আমি বাংলাদেশ চাই হলো উন্নত বাংলাদেশ। আমরা বাংলাদেশ চাই, আমরা জানি বুক খোলা, জানি আমরা কথা বলতে পারি। গরিব বড়লোক জানি এক থাকতে পারি, কেউ ভিতরে জানি হিংসা না থাকে। আই উড প্রে যে হচ্ছে গিয়ে দেশ কোনো একদিন দিনের আলো তো দেখবে, যেদিন হয়তো আসলে দেশের সংস্কার হবে। দেশ হয়তো কোনো একদিন মালয়েশিয়া আর সিঙ্গাপুর, জাপান, চায়না এইসব দেশের মতো হয়তো কোনো একদিন হবে। এখানে আসলে সব মানুষ তাদের নিজেদের কথাটা বলতে পারবে, কোনো রকমের জাজমেন্টের শিকার না হয়ে। তাদের সবার অপিনিয়নে একটা গুরুত্ব পাবে, সবার ভালোটা চিন্তা করে যখন সবকিছু ডিসিশন নেওয়া হবে, ওভারঅল দেশের উন্নতির জন্য কাজ করা হবে। আমি ওই বাংলাদেশটা দেখতে চাই।